সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকে দর্শকের কাছে। তো সেই হিসেবে আমি রাজি হয়ে গেলাম। তো বলতে গেলে ছোট হিরোর মা আমি। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আপনারা নামটা শুনেছেন চাইল্ড স্টেশনে, হচ্ছে স্টেশনে কারা থাকে? একসময় মানুষ বলতো যে ঘর বাড়ি নাই যায়, তারা গাছতলায় থাকে। আর এটা হলো গ্রামীণ জীবনের কথা। আর নাগরিক জীবনে মানুষ স্টেশনে থাকে, তারা কি খুব ভালো থাকে? তাদের প্রত্যেকটি মানুষের জীবনের একটি গল্প আছে। এবং এই যে ছেলেটি, ওর কিন্তু বাড়ি ছিল, ওর বাবা ছিল, ওর মা ছিলাম আমি। কিন্তু ওর বাবা যেহেতু এই যে একটি সামাজিক ব্যাধি যেটা বলে, এখন পরকীয়া করে সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে। তখন বড় ভাই যিনি আছেন, ভাবি যিনি আছেন, তারা তো এটা পছন্দ করছে না, ভাবছে এরা বসে বসে খাচ্ছে। তো একটা পর্যায়ে আমি বাচ্চার জন্য খাবার কিনতে গিয়ে হারিয়ে যাই সন্তানের জীবন থেকে। আবার সন্তান আমার মাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় মার জীবন থেকে। এবং অবশেষে খুব করুণ পরিণতির মধ্যে দিয়ে শেষ হয় এই মা ছেলের যাত্রাটা। আর এর মাঝখানে আমরা জীবনের অনেক কঠিন কথা জানবো, কঠিন গল্প জানবো, যেটি হয়তো সব গল্প পড়ে জানা যায় না। কিছু গল্প অভিজ্ঞতা থেকে আনতে হয়, এবং সেই অভিজ্ঞতা আবার সবার। প্রতিদিন কেউ রিক্সা ভাড়া করে, গাড়ি ভাড়া করে কমলাপুর স্টেশনে যাবে অথবা তেজগাঁ জংশনে যাবে, গিয়ে গিয়ে ঘটনা দেখে আসবে, তা তো হবে না। একজন চিত্র পরিচালক যেটা করে, এই গল্পগুলিকে উনি সেটা সিরিয়ালের ফিতায় বেঁধে আনে, তুলে আনে। আর দর্শকের কথা যদি বলি, তাহলে দর্শক কিন্তু ভালো জিনিস চায়। ভালো খাবার যেমন মানুষ সেটা কম দামি হোক খেতে চায়, তেমনি আত্মার খাদ্য বিনোদন, সেটা স্বল্প দৈর্ঘ্য হোক অথবা মানে ফুল লেন্থ মুভি হোক অথবা সেটা স্বল্প বাজেটের হোক, মানুষ কিন্তু বিনোদন চায়, না হলে বাঁচবে না, তো আত্মা বাঁচবে না। আর আত্মা মরে গেলে মানুষের জীবন আসলে চলে না, স্থবির হয়ে যায়। আমরা সেই স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি চাইবো যে মানুষ তাদের সেই মানসিক স্থবিরতা কাটিয়ে আবার সশরীরে নিজস্ব শক্তি নিয়ে উঠে দাঁড়াবে এবং বিনোদনকে স্বাগত জানাবে। কারণ আমরা যাই করি না কেন ক্যামেরার সামনে, তা যদি আপনারা না দেখেন তাহলে পুরোটাই ব্যাহত, এর কোনোই মানে থাকবে না। আমাদের পরিশ্রম সব বিফলে যাবে। এই যে আমরা যারা ক্যামেরার সামনে আছি, আমাদের পিছনে আছে আমাদের জগৎ থেকে আরম্ভ করে যারা সংলাপ তৈরি করেন, এই যে ময়না আপা যিনি উপন্যাস লিখেছেন, স্ক্রিপ্ট হয়েছে, এই যে এত পাত্রপাত্রে আমরা দিন রাত খাটনি করছি, এগুলি মাত্র 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে দেখাবো বলে, এবং আপনারা 2 ঘন্টা ধরে এটি দেখে বলবেন যে বাহ, চমৎকার হয়েছে। একটু জানতে চাচ্ছি যে আসলে যে কথাটা আপনি বলছিলেন যে আসলে যে ভালো ভালো কাজের কথা যেটা আপনি বলছিলেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ সিনেমা হচ্ছে, কিন্তু সেই সিনেমার তুলনায় আসলে দর্শক আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, এবং হল বন্ধ হয়ে যাচ্ছে, নামি দামি যে সিনেমাগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি ভালো সিনেমার অভাব, নাকি সিনেমার জন্য মানুষ সেভাবে আসলে আগ্রহী না, কি মনে হয়? আসলে মানে দর্শকও কিন্তু তৈরি করতে হবে। দর্শক তৈরি না করলে, যেমন আমি বাজার করলাম, রান্না করলাম, সবকিছু করলাম, আমার যদি মেহমান না থাকে তাহলে আমি পরিবেশন করবো কাকে? তখন কি হবে, এক পর্যায়ে আমার খাবার দাবারগুলি নষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে বিনোদন জগতের প্রত্যেকটি পর্যায়ে, মঞ্চ হতে পারে, সেটা টেলিভিশন হতে পারে, সেটা চলচ্চিত্র তো অবশ্যই, কারণ চলচ্চিত্র হলো প্রথম মাধ্যম যেখানে আমরা মানুষকে চলতে দেখেছি। তারপরে তো টেলিভিশন এসেছে। আর মঞ্চ আমরা যখন মার্কেট থেকে মাটিতে পা দিয়েছি, ওটাই আমাদের জীবনের মঞ্চ। তো এই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধারাতে আমাদের দর্শক তৈরি করতে হবে। আমার মনে হয় মাঝখানে কিছু ছবি হলো, এই ছবির যারা নির্মাতা বা ছবির পিছনে যারা ছিলেন, তারা বিশেষ এক শ্রেণীর দর্শককে টার্গেট করলেন যে ওরা দেখলেই চলবে, বাকিদের দেখতে হবে। এরকম করতে করতে হয়েছে কি, যে ওই দর্শকগুলিও আবার একই রকম খাবার বারবার খেতে খেতে, মানুষ দেখেন আগে চাইনিজে হুড়মুড় করে যেত, এখন কিন্তু চাইনিজে অত ভিড় নেই, এখন ধাবা হয়েছে, আরো কত কিছু হয়েছে, সেখানে খেতে যায়। তো তেমনি ভাবে আমাদেরকেই আমাদের দর্শকদের হলমুখী করতে হবে, যাতে দর্শকরাই বলে যে হল খুলে দাও, আমরা বন্ধ হল চাই না, আমরা আমাদের জীবনে বন্ধ দুয়ার খোলার জন্য এই হল খোলা চাই, এবং এই হলে আমরা জীবনের ছবি দেখতে চাই। মনে রেখা সিনেমাতে আপনি অভিনয় করেছেন, যেটা আমি ভুলে থাকি, সেখানে আপনি অনেকজনের সাথে অভিনয় করেছেন। যদি প্রথমে একটু মাহিয়া মাহি সম্পর্কে আপনার সাথে জানতে চাই, কেমন অভিনয়? মাহিয়া মাহি প্রথমত খুব মিষ্টি দেখতে, আর ও যে কথা বলে মনে হয় একটু পাখির বাচ্চা কথা বলছে, এত সুন্দর করে। আমি ওর সাথে আন্দাজেই ওকে এটা জিজ্ঞেস করতাম, ওটা জিজ্ঞেস করতাম যে
বদলে যায় কিনা, চেঞ্জ হয় কিনা, না, সবসময় ও খুব সুন্দর করে কিচিরমিচির করে পাখি সুরে কথা বলে। আর আমি ওকে যদিও বলেছি, দেখো তুমি আমার মেয়ের বয়সী, আমাকে তুমি আন্টি বলো বা খালামণি বলো, কিন্তু আমাকে আপনি বলো। আর ওর সাথে প্রথম যে মুভিটা করেছি, ওই ছবির নাম ছিল বসগিরি। ওখানে ও আমার বোন থাকে, কিন্তু ছেলেদের পোশাক পরে থাকে বলে ওকে সবাই ভাই ডাকে, একটু মাস্টার টাইপের। এবং মজার ব্যাপার হলো, এই ছবিতে যে শিবন মিত্র আছে, বসগিরিতে, দুঃখিত, বসগিরি নয়, বিগ ব্রাদার বিগ ছবি, ব্রাদার। বিগ ব্রাদার ছবিতে এই শিপন ছিল কিন্তু আমাদের নায়ক। তো ওখানে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আর তার আগে ওর যে প্রথম ডিজিটাল মুভি নায়িকা ছিল, সেটি মুন্সিগঞ্জের একটি হলে দেখানো হয়েছিল, ওটা আমার আত্মীয় বাড়ির হল। ওরা দেখে এত খুশি যে মাহিয়া মাহিয়া এসেছিল, নায়ক এসেছিল, ওর ছবি তুলেছে, সেই ছবি আমাকে পাঠাচ্ছে। তো এরকম একটা মিষ্টি মেয়ে চলচ্চিত্রে আসলে আমার মন চেয়েছিল যে ও আরো দীর্ঘদিন থাকুক, এবং পরিণত বয়স হতে হতে ও আরো পরিণত কিছু চরিত্র দিক। তো সেটা কেন জানি হলো না, মাঝপথে থেমে গেল। এই বিষয়ে আমরা কথা বলবো। আপনি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি যে কথাটা বলছিলেন যে তাকে একটু ছেলে ছেলে ভাব লাগে বা অনেক সাহসী অভিনেত্রী, আমি যেটা জানি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে আসলে ছেলেদেরা যেরকম সাহস থাকে সেরকম সাহসী তাকে দেখা যায় অ্যাক্টিং এর ক্ষেত্রে। আপনি কি এরকম কোনো কিছু তখন দেখেছেন কখনো তাকে? হ্যাঁ, হ্যাঁ, অভিনেত্রী আসলে তো প্রথম আমরা যখন দেখি, আমি যখন দেখি ওই যে আমাদের এই চলচ্চিত্র অভিনেত্রী দীপান্বিতা আমাকে মায়ের মতো বললো, আমি সত্যি, আমি যখন প্রথম এরকম কোনো বাচ্চা মেয়েকে দেখি, আমি কিন্তু আমার কন্যার দৃষ্টিতে দেখি, এবং আমার কন্যাকে আমি যে রূপে দেখতে চাই, ওদের মাঝেও আমি কল্পনায় সেটাই দেখি। তো ও অসম্ভব রকমের, যেমন ও যখন চলচ্চিত্রের গানগুলি করছে, সেখানে একটা লাবণ্যময়ী ভূমিকায় নাচ করতে হচ্ছে, সেটা কিন্তু সুন্দরভাবে করছে। আবার যখন বিগ ব্রাদারে ও মারামারি করছিল, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি এটা কি ওর ড্যামি মারামারি করছে, তো আমি আবার সেটা উকি দিয়ে দেখতাম যে না, ও নিজেই করছে। তো এই যে একটা যোগ্যতা, পারঙ্গমতা, এটা কিন্তু একজন অভিনেত্রী বা নায়িকার জন্য বিশাল ব্যাপার। সেটা মাহি ছিল। যদি ছোট্ট করে একটা স্মৃতি জানতে চাই আপনার কাছে, যে শুটিং এর ক্ষেত্রে সাহসী কোনো অভিজ্ঞতা আপনি দেখেছেন কিনা, বা সাহসী কোনো মুহূর্ত তার আপনার মনে আছে কিনা, বা দুষ্টুমি আপনার সাথে যে কোনো একটা মুহূর্ত জন্য জানতে চাই মাহির। ওখানে আমি অভিনয় করেছি ওর বড় বোনের। আমার ক্যান্সার হয়, ছোটবেলায় আমরা হারিয়ে যাই। তো একটা পর্যায়ে ও আমাকে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পরে বলে যে তুমি আমার কাছে কি চাও। তো আমি তখন ওকে বলি যে তুমি মেয়ে হয়ে যাও, ছেলেদের পোশাক আর পরতে পারবে না, আমাদের বাবা চেয়েছিল যে আমরা দুই মেয়ে বাবার আদর্শে বড় হব। তো আমি যাই হোক, যা হতে পেরেছি, তুমি যা যতটুকু হবে এখন, আসো আমি তোমাকে নারী রূপে দেখতে চাই। তো ও তখন বলে যে না, এটা কখনোই সম্ভব না, এই সেই অমুক তমুক। তখন যে মানে আমার সাথে ব্যবহারটা করছে, আমার মনে হচ্ছিল যে আমার ছোট বোন থাকলেও বোধহয় এরকমই করতো। এবং তখন ওকে আবার আমার শান্ত করতে হচ্ছে। আর ওই যে বললাম যে মারামারির দৃশ্যে ও নিজেই মারামারিটা করছিল, যে ওর ওর জামা কাপড় পরে ওই যে যারা স্টান্টবাজি করে পাশে দাঁড়িয়ে ছিল, একটা পর্যায়ে আমি দেখলাম যে ও চিকন সুরে উ বলে উঠলো। তখন আমি কাছে গিয়ে দেখলাম যে এটা মাহি নিজেই ছিল। সবাই তখন ওকে বকা দিচ্ছিল যে তোমাকে বারবার বললাম যে তুমি এটা করো না, ওকে করতে দাও। কিন্তু এই সাহসটা ওর আছে, এটা দুর্দান্ত ব্যাপার। আপনার একই সিনেমা ছিল মিশা সওদাগর, বা যিনি বাংলা সিনেমার খলনায়ক, অনেক জনপ্রিয় মুখ। তার সম্পর্কে কাজের অভিজ্ঞতা একটু যদি জানতে চাই, সেটা কেমন ছিল? প্রথম কথা হলো, নায়ক তো খল উনি, বা অভিনেতা খল, বাস্তবে কিন্তু উনি খুব ভালো মানুষ। ওনার সাথে আমার প্রথম কাজ হয় আমি এক অমানুষ চলচ্চিত্রে, সেটা সম্ভবত 96-97 হবে। আমার মেয়ে ছিল আসলে ওই চলচ্চিত্রের কেন্দ্রীয় শিশু শিল্পী। তো তখনই উনি আমাকে, এই যে আজকে যে মেয়েটি বললো যে আমাকে একটু মাতৃমূর্তি লাগে, সেদিনই না উনি বলেছিলেন যে এই আপনি না অভিনেত্রী না হয়ে যদি স্কুলে শিক্ষক হতেন। আমি বললাম হ্যাঁ, আমি শিক্ষক ছিলাম তো। বলে এই দেখেন আপনাকে আমি ধরে ফেলেছি, আমার স্ত্রী শিক্ষকতা করে। তো এই যে প্রথম দেখাতে একজন খলনায়ক, আমি তো প্রথম ভেবে নিয়েছি যে উনি না জানি কি বলবে, মানে খুব দূরে দূরে আছি। যেটা আহমেদ শরীফের বেলায় হয়েছিল, রাজীব সাহেবের বেলায় হয়েছিল, মানে যারা খল অভিনয় করে তাদেরকে দেখলে আমি একটু দূরে থাকতাম। কিন্তু সেই দূরত্বটা মিশা সওদাগর এত সুন্দর করে মানে আমার ভিতর থেকে দূর করে দিয়েছিলেন। আর একটা জায়গায় ওই যে শিশু শিল্পী হিসেবে ও মার খাচ্ছে, মিশা সওদাগর তার দলেরাও বাচ্চাটাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কিছুটা মারধর করছে, উহা চিৎকার। তো এই যে বাচ্চাটাকে নামানোর পরে যে আবার আদর করে দিয়ে বলতে হয় যে বাবা কোথাও লাগেনি তো, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আর কি ভালো লাগে মিশা ভাই? মিশা ভাই তো অনেক ভালো মানুষ সবাই বলে। আসলে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লাগে? সবচেয়ে যেটা ভালো লাগে, আমি প্রথমত পরিবারকে খুব গুরুত্ব দিই। পথে পরিবার, পরিবার, পরিবারের পরিচর্যা, তারপর প্রাথমিক বিদ্যালয়। যে মানুষটি পরিবারে ভালো, সেই মানুষটি কিন্তু সবখানে ভালো। তিনি যদি রিক্সা চালক হন তাহলেও ভালো, তিনি যদি পাইলট হন তাহলেও ভালো। তো মিশা সওদাগরের সাথে মিশতে গিয়ে আমি যেটা দেখেছি, উনি পারিবারিকভাবে ভীষণ ভালো মানুষ। পরিবারের একজন সুন্দর কর্তা ব্যক্তি, যিনি তার মার গল্প বলতে পছন্দ করেন, যিনি তার স্ত্রীর গল্প বলতে পছন্দ করেন, সন্তানের গল্প বলতে পছন্দ করেন। মানে এখানে সেখানে হাতিয়ে কোনো গল্প আনতে হয় না, ওনার গল্প ওনার ঘরে আছে। একটা সুন্দর ঘরও কিন্তু আমাদের জীবনে চাই। যে ঘরটা চাইবে যে চলো আমরা সবাই মিলে ছবি দেখে আসি, চলো জাফর আল মামুন একটা মুভি বানিয়েছে আমরা দেখে আসি, এই ঘরটাও কিন্তু আমাদেরই তৈরি করতে হবে। ঘরেই যদি জঞ্জাল থাকে, ঘরেই যদি দ্বন্দ্ব থাকে, দুজন দুই দিক থেকে মুখ ফিরিয়ে থাকে, তাহলে বাড়িতে 4টি টিভি থাকলেও কোনো লাভ নেই, কেউ দেখবে না আমাদের কর্মযজ্ঞ। সেজন্য পরিবারটাকেও ভালো রাখতে হবে। এবং এটিও একজন চলচ্চিত্র অভিনেতার কাছ থেকে আমাদের শেখার আছে। এবং আপনাদের প্রতিও দায়িত্ব আছে আমার কিন্তু। এখন বলবো সেটা হলো, আপনারা শুধু কে কয়বার ভাঙন ধরালো, কে কয়টা বিয়ে করলো, কে কয়বার কি করলো, এইসব কেন যেন একটু আপনারা বেশি দেখায়। কিন্তু যারা একসাথে আছে দীর্ঘদিন সুখে দুঃখে, তাদের গল্প আমার মনে একটু বেশি আসা উচিত। তাহলে এই পরিবর্তনটা আমরা পজিটিভ ভাবে দেখতে পাবো। অনেক দর্শক আছে আসলে যারা আসলে মিশা ভাইকে ভিলেন আকারেই চিনি, কিন্তু তার ভিতরে ভালো লোকটা কেউ চিনি না। অনেক ক্ষেত্রে মিশা ভাইকে দেখা যায় বিভিন্ন ধরনের গালাগালি করছে, বিভিন্ন ধরনের হুম মারপিট হুম করছে, হুম হুম অনেক নেগেটিভ চরিত্র তাকে হুম। আমরা দেখি। সেই দর্শকদের উদ্দেশ্যে থেকে বলবেন কিনা যে আসলে মিশা ভাইটাকে? দর্শকদের ধন্যবাদ দিলে, দর্শকরা বিশ্বাস করে ফেলেছে যে মিশা ভাই এরকম। আর এটার কারণ হলো মিশা ভাই খুব ভালো অভিনয় করেন। আমরা তখনই একটা মানুষের প্রতি রাগ হই যখন সে ভালো অভিনয় করে। আর ভালো যদি অভিনয় না করতো বিরক্ত লাগতো, এ কি করছে, কিছুই হচ্ছে না, না হিরোর মতো না ভিলেনের মতো। তো আপনারা যারা তাকে ভিলেন ভাবে মানে ধরে নিয়েছেন যে উনি বাস্তব জীবনে এরকম, তারা একদম উল্টে নিন। একদম ব্যাপারটাকে উল্টো করে নিন, দেখবেন উনি একজন মায়াময় মানুষ, উনি একজন স্নেহপরায়ণ স্বামী, সন্তান বাৎসল্য একজন বাবা, এবং একজন ভালো মা বাবা। সর্বোপরি আমি বিশ্বাস করি যে উনি একজন ভালো মা বাবা। জাফর আলম ভাই আমাদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন। তার সম্পর্কে যদি একটু বলতেন, সে কেমন মানুষ? ওই যে বললাম যে প্রথমত পরিবার, 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 পরিবারের পরিচর্যায় কিন্তু একজন মানুষকে পরিশীলিত করে। জাফর আল মামুনের চেহারাটা আপনারা দেখবেন যে ওনার চেহারার মধ্যে একটা পরিশীলিত ভাব আছে। এটা কিন্তু পারিবারিক পরিচর্যা ছাড়া সম্ভব নয়। এটা রাস্তায় দাঁড়িয়েও সম্ভব নয়, এটা গাড়িতে চড়েও সম্ভব নয়। এটা শুধুমাত্রই পারিবারিক পরিচর্যার কারণে হয়। তো একজন ব্যক্তিত্ববান মানুষ, একজন পরিশীলিত দেখতে মানুষ, ওনার সব তাই হবে। আমি যতগুলি ওনার নাটক করেছি, ছোট ছোট, সেগুলি এক পর্বের ছিল অথবা ধারাবাহিক ছিল, আমি প্রত্যেকটা কাজে দেখেছি যে ওনার একটা নিপুণতা আছে। মানে আমরা যখন কাপড় ভাঁজ করি, কেউ এভাবে এভাবে করে, কেউ এভাবে এভাবে করে। তো উনি যখন কাজটা করে, যে কোনো কিছু নির্মাণ করে, উনি খুব সুন্দর পলিশ করে কাজটা করে। হয়তো বোঝা যাচ্ছে না এখন, কিন্তু আপনি যখন পর্দায় দেখবেন, তখন আপনাকে আরেকবার ঘুরে দাঁড়াতে হবে যে হ্যাঁ, জাফর মামুন কে যেন, উনি এটা বানিয়েছে। একটু জানতে চাচ্ছি যে আসলে আমি যদি ভুল না দেখি, আপনি পাঠদান করতেন, শিক্ষকতা করতেন আপনি। তো শিক্ষকতা ছেড়ে আসলে অভিনয় আসার কারণটা কি ছিল? কিভাবে যুক্ত হলেন? ছোটবেলায় ওই যে বলেছিলাম যে আমরা সম্ভবত মার পেট থেকে যখন মাটিতে পড়ি, আমার মা একটা কথা বলতেন যে মায়ের কোল, মায়ের কোল, মাটি মায়ের কোল। যে মানুষ মাকে ভালোবাসবে সেই মা মাটিকে ভালোবাসবে। তো ওই যে মাটিতে যখন পা দিয়েছি, যখন মা বাবা আদর করে বাচ্চার 2 হাতটা ধরে, তখন কিন্তু সে 2 পা থপ থপ করে শব্দ করে একটা ভঙ্গি করে। ওই তার জীবনে শুরু হয়ে গেল। নৃত্য বলেন, গীত বলেন, বাদ্য বলেন, অভিনয় বলেন, শুরু হয়ে গেল কিন্তু। এবং এই শুরুটা যদি অব্যাহত থাকে, তাহলে একটা মানুষের আত্মা পরিপূর্ণ হতে থাকে। যখনই সেখানে বাধা পায়, তখনই কি হয়, আমরা বলি না বাচ্চাটা দুষ্টু, ওর কোনো একটা সুকুমার বৃত্তি ছিল যেটা আমরা টেনে বের করতে পারিনি। শিক্ষার যে একটা শব্দ আছে, ল্যাটিন শব্দ এডুকেয়ার, মানে এডুকেয়ার, বের করো। শিক্ষার্থীর ভেতরে যা সত্য তাকে তুমি বের করো। সেইটা আমরা যখন বার করতে পারি না, তখন একটা বাচ্চা প্রতিহিংসা পরায়ণ হয়, একটা বাচ্চা সন্ত্রাসী হয়। আর আমরা দোষ দিই যে এখনকার ছেলেমেয়েরা এরকম। এখনকার ছেলেমেয়েরা তো আমাদের মধ্যে দিয়েই এসেছে আমাদের কাছে। আমি আমার ছাত্রদের কথা যদি বলি,
আমার প্রাথমিক স্কুলে যে ছাত্ররা ছিল তারা হয়তো বা এখন আমাকে খুঁজে পায়নি বা পাবে না, কিন্তু আমি যখন হাই স্কুলে পড়িয়েছি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে, তখনকার যে ছাত্ররা আছে 30 বছর আগে, ওদেরকে আমি ছেড়েছি 96 সালে, সামনে 30 বছর হবে। ওরা আমাকে ফেসবুকে খুঁজে পেয়ে মানে এক একজন এমন এমন এক্সপ্রেশন দিয়েছে যে আমার মনে হচ্ছে যে আমি দৌড়ে ছুটে যাই সকলের কাছে। এবং ওদের লেখাগুলি আমি, ওরা মেসেঞ্জারে যেটা লেখে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ইচ্ছা আছে ওগুলি আমি বাঁধিয়ে রাখবো। একজন লিখেছে যে ম্যাডাম আপনার, আমি লিখলাম একটা স্ট্যাটাস যে কেন এটা করে, কারা করে, আমরা কেন পারি না আমাদের বাচ্চাদেরকে সরল পথে সঠিক পথে নিয়ে আসতে। সেখানে এসে আমার এক ছাত্র লিখলো, ম্যাডাম আপনি বিশ্বাস করে রাখেন, আপনি ধরে রাখেন, জেনে রাখেন যে আপনার কোনো ছাত্র এই ধরনের কিছু করবে না। আমি কতক্ষণ ফোনটা হাতে নিয়ে একদম কেঁদে ফেললাম যে ওরা আমাকে এভাবে মনে রেখেছে। এই মাত্র কদিন আগে ওরা ওদের একটা পুনর্মিলনী গেল, যারা 97 সালে পাশ করেছে এসএসসি, তার মানে কতদিন, আজ থেকে 29 বছর আগে ওরা নাকি আমাকে নিয়ে গল্প করেছে। সেইটা আমাকে জানাচ্ছে যে ম্যাডাম আমাদের যতক্ষণ আমরা বসেছিলাম ততক্ষণ আপনার কথা বলেছি, আরো একটা শিক্ষকের কথা বললেন, আরো একটা শিক্ষক, কিন্তু সেখানে আমার কথাই বেশি। এবং প্রত্যেকের একই কথা যে আপনার মতো শিক্ষক যদি আমরা পেতাম বা আপনার মতো শিক্ষক যারা পেয়েছে তারা কখনো ভুল করবে না। এটা আমার জীবনে এত বড় পুরস্কার, এত বড় পুরস্কার যে আমার জীবনে আর কোনো পুরস্কার পাওয়ার ইচ্ছা নেই। আরেকটা কথা একজন জিজ্ঞেস করেছিল যে আমার কোনো অভিনয়ের স্বাদ অপূর্ণ আছে কিনা। আমি একটা মানুষ, খুব অল্পতে বিশ্বাসী, অল্প খেয়ে আমি পরিতৃপ্তি লাভ করতে পারি। তো আমার ধারণা যে আমার যা হওয়ার কথা ছিল না, যা আমি চাইনি, মনে মনে ভেবেছি কখনো, আমার যিনি বিধাতা, আমার যিনি অন্তর্যামী, সেই মনের কথা শুনে আমার চাওয়ার চেয়ে অনেক কিছু আমাকে দিয়ে দিচ্ছে। আমি পরিপূর্ণ পরিতৃপ্ত একজন মানুষ। সর্বশেষ আপনি অনেক ভালো গান করেন, যদি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু গান শোনাতেন।